अस्सलामुअलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। ভাষাই মজবুত, এই দুটো কি ভরসা করতে পারি না আমরা। 10 বছরের তাদের ভাষাই মজবুত সরকার দেখলাম, আদানি আম্বানিদের অর্থনীতির রকেটের গতিতে বাড়ল, ঋণ খিলাফি বেড়ে গিয়ে বিদেশে চলে গেল এই মজবুত সরকারের আমলে। বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, তার 86% আমাদের মতো যুব সমাজের। আপনার কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে দেবে, অ্যাকাউন্টে দেবে বলেছিল। এই বিজেপির ভাষায় মজবুত সরকার ফেল হয়েছে। আর মজবুত সরকারের কথা বলছেন মমতা ব্যানার্জির, ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল। চাকরি তো দূরের কথা, এখন আমাদের 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে। এই মজবুত সরকারের তৃণমূলের ভাষায় বলেছিল 11 সালের আগে ক্ষমতায় আসলে মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ব্যাপক উন্নতি হবে। আরো অবনতি হয়েছে। দলিতদের অনেক কিছু হবে, আদিবাসীদের অনেক কিছু হবে। 6 মাসের মধ্যে শিল্প করে দেব। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএর জন্য তিনি সওয়াল করেছিলেন। এদের ভাষায় মজবুরের সরকার কি করছিল? সবটাই ফেল করেছে। সুতরাং এদের তৃণমূলের বা বিজেপির এই মজবুত আর মজবুরে আমরা আর বাইনারিতে যাব না। আমরা জনগণের সরকার গড়ব, যে জনগণের সরকার বেকারত্বকে কমাবে, যে জনগণের সরকার মানুষের হাতে রুজি রুটি তুলে দেবে, যে সরকারের আমলে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না, যে সরকারের আমলে ধর্মীয় বিভাজন হবে না, এক কথায় যে সরকারের আমলে রাজ্য দেশ এগিয়ে যাবে, সেই সরকার আমরা করতে চাইছি। 13 জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, আরো আগামী দিনে হতে পারে। কাকের মাংস খাই না আমরা শুনেছি, তৃণমূলকে ফোন করে, এটা নতুন কিছু নয়। খোঁজ নিলে দেখা যাবে হয়তো সিন্ডিকেট রাজকে কন্ট্রোল করবে। কার হাতে 25%, কার হাতে 75% কন্ট্রোল থাকবে, কে 75% পাঠাতে পারবে, তার লড়াই হয়তো হতে পারে। তারপরে বলবো, এই খুন খারাপির রাজনীতি আমরা পছন্দ করি না। তৃণমূলেরই খুন হোক না কেন, সেও একজন মানুষ, তারও একজন পরিবার আছে, তারও সন্তান থাকতে পারে, তারও স্ত্রী থাকতে পারে, তারও পিতা আছে। এই অন্যায় যেটা করছে তৃণমূল আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করুক, যার যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলছে চলুক, বা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সন্দেশখালীতে যে অস্ত্র উদ্ধার হয়েছে, আমি একজন প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সিকে মা তুমি একটু পরে তোমার সাথে কথা বলছি মা, ওটাকে একটু কাজ করতে দাও মা, তোমার সাথে কথা বলছি মা। কেন্দ্রীয় এজেন্সিকে যে তদন্ত করেছে, একটা প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সির একজন কর্তার সাথে আমি কথা বলছিলাম, যে ওখানে সম্ভবত ব্ল্যাক নাকি জিরাফ, গ্লক, কেন্দ্রীয় গ্লক 17 নামে একটা এই ধরনের বন্দুক পাওয়া গিয়েছে, যেটা আমাদের ফোর্সের কাছে, রাজ্যের পুলিশ, দেশের পুলিশের কাছে থাকে না। অত্যাধুনিক অস্ত্র বিদেশ থেকে আসলো কোথায়? সম্ভবত বেলজিয়াম মেড, সেটা বেলজিয়ামে তৈরি হয়েছে। কিভাবে আসলো, কারা নিয়ে আসলো? এই দেশদ্রোহীদের হয়ে যারা সওয়াল করছে, আমার তো মনে হয় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। এখানে রাজনীতি করা আমাদের মনে হয় ভুল হবে। অন্যায়টাকে অন্যায় হিসাবে দেখা হোক, যারা এই অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর হাসনাবাদে এক বিজেপি নেতার বাড়ির অদূরেই তার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। যদি এই বিজেপি নেতার বাড়িতেও বিস্ফোরণ রেখে মানুষের মধ্যে তেজ করিয়ে রেখে মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা হতো, আমাদের সিআইডি ওখানে পৌঁছেছে, তদন্ত করছে। আশা করবো আমাদের সিআইডির কাছ থেকে নিরপেক্ষতা বজায় রাখবে। যদি ওর বাড়িতে দিয়ে কইতে অঘটন ঘটানোর চেষ্টা করে, যারা ওই নেতার বাড়িতে দিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর ওই নেতা যদি বাড়িতে রেখে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওটা রাখে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। আমি আশা করব নিরপেক্ষতার সাথে আমাদের সিআইডি তদন্ত করবে। দেখুন, এরা বাইনারি বারবার তৈরি করার চেষ্টা করছে, বিজেপি তৃণমূলের বাইনারি। ওই বাইনারি আমাদের ভাঙতে হবে, অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে। বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে, তদন্ত হবে, কে কোথায় কিভাবে নিয়ে এসেছে সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে আমি দোষারোপ করব না, কিন্তু যেভাবে তৃণমূল সন্দেশখালীর হয়ে ব্যাটিং করছে, আমার তো সন্দেহ লাগছে যে তৃণমূলের স্পন্সর ছিল না তো ওটা। আমাদের রাজ্য তো ভূমের স্থিতিতে, ভারতের স্থিতি দাঁড়িয়ে আছে। বিভিন্ন জায়গায় দেখুন না, এই তো দত্তপুকুরে
কিভাবে তেজস্ক্রিয় বোমা দিয়ে করে বিস্ফোরণ ঘটলো বাজি কারখানা আড়ালে, কিছু করতে পারলো না, আমাদের এক নেতাকে অ্যারেস্ট করেছিল। এটা ছাড়া ওদের কিছু করার আছে? ওরা তো এই শিল্পকে চড়াচ্ছে। খবর পেয়েছিলাম ওখানকার বোম নাকি ভাঙড়েই যেত, আমাদের কর্মীদের উপর ওই বোমই চালিয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় উদ্যোগ হচ্ছে, রাজ্য সরকার তো ব্যর্থ। তাহলে তারা আজকে ঠিকঠাক করে দায়িত্ব পালন করেনি বলে এই বোমাগুলো এসেছে। এখন যেহেতু ইসিআই এর হাতে আছে, ইসিআই কি কটা ভূমিকা পালন করে সেটা দেখার বিষয়। না না, যারা ভোট গঠন করেছিল তারা একটা ভুল বুঝিয়ে তাদেরকে যাওয়া হয়েছিল, অনেক হুমকি দেওয়া হয়েছিল, মানে পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, হয় তাদের মানে মৃত্যুর সম্মুখে, মানে তাদের একদম গান পয়েন্ট ধরেছিল। সেক্ষেত্রে তারা এখানে সবাই আছে কম বেশি, তারা কিছু করার ছিল না। আমাদের কয়েকজন নেতৃত্ব আমাদের সাথে ডাইরেক্ট সরাসরি তারা সাহস হয়ে উঠে পড়েনি, তারা আমাদের সাথে না যোগাযোগ করো, তারা সেই মুহূর্তে বাঁচার জন্য, স্বল্প টাইমে বাঁচার জন্য তারা একটা ভূমিকা নিয়েছিল, কৌশল অবলম্বন করেছিল, জাস্ট এতটুকুই। তার সাধারণ মানুষ ভালো করে জানে সাময়িক সময়ের জন্য তারা কেন গিয়েছিল না গিয়েছিল। আমরা তো বারবার বলি, আমরা বলি যদি দেখছো বিপদ আসতে পারে, তৃণমূল তোমার অত্যাচার করছে, তুমি তৃণমূলের ঝান্ডালে প্রথম সারিতে হাঁটো, কিন্তু ভোটটা ইভিএম মেশিনের সামনে খাম চিহ্নে দিল। আমরা মানুষকে ক্ষতি করে আমরা নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মতো কাউকে শহীদ দেখতে আমরা চাইছি না, তার পরিবারের মতো কাউকে, বাচ্চাদের মতো কাউকে অনাথ দেখতে চাইছি না। আমরা ওই নোংরা পলিটিক্স করি না, লাশের উপরে রাজনীতি আমরা করি না। হাসানুজ্জামান ভাই, তার পরিবার আছে, আমরা এই বছরে একবার করে এসে মালা পরিয়ে দিয়ে চলে যাই না, অমর রহে বলি না, খোঁজ দেখতে পাবেন। হয়তো বছরে নির্দিষ্ট ওই দিনটা আমরা আসি না, সারা বছর আমাদের কর্মী বেঁচে থাকলে হাসানুজ্জামান আমাদের হয়ে লড়াই করতো, আমাদের হয়ে কথা বলতো। তিনি আমাদের মধ্যে নাই, তার পরিবার আমাদের সাথে যাতে যুক্ত থাকতে পারে, আমরা যে আইএসএফ এর পরিবার সেই রকম পরিবার হিসাবে তাকে আমরা আগলে রেখে। শুধু হাসানুজ্জামান নয়, আমাদের আরো 3 জন কর্মীকে শহীদ করেছে এই তৃণমূলের আমলে, প্রভাবের 3 জন, তাদের পাশেও আমরা তাদেরকে আইএসএফ আগলে ধরে রেখেছে। এই নির্বাচনে আমি আশা করব শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং মানুষ এই হানাহানিতে জড়িয়ে পড়বে না। আপনারা ভালো করে জানেন হাসানুজ্জামানকে যারা শহীদ করেছে তারা কিন্তু ঘরের রান্নার ভাত তারা খেতে পারছে না, তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আমি চাই না তারা ওই রকম ভাবে অন্য কারো পরিবার পালিয়ে বেড়াক, অর্থাৎ হিংসা থেকে তারা দূরে থাকুক। প্রতিনিয়ত ওই রকম আইএসএফ এর কর্মীদের উপরে হচ্ছে, আইএসএফ এর পতাকা নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মারধর করছে, পতাকা লাগানোর জন্য, ব্যানার লাগানোর জন্য মারধর করছে। যেভাবে বিরোধী পরিসরকে, গণতন্ত্রের পরিসরকে তৃণমূলের দ্বারা হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি প্রতিটা ক্ষেত্রে। আমরা চাইবো এশিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা দেখছে, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। প্রত্যেকটা রাজনৈতিক দলের রাইট আছে এই ব্যানার পোস্টার ঘড়ি লাগানোর, তারা লাগাবে এবং সেটাকে যাতে নিশ্চিতভাবে লাগাতে পারে তার সুব্যবস্থা ইসিআই ব্যবস্থা করুক। থ্যাংক ইউ। দেখুন, আমি আবারও এখানকার লোকাল একটা ঘটনা ঘটেছে। অবশ্যই আপনারা যেটা বলেছেন ঠিক কথা, আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেছি একটু আমাদের জেলা নেতৃত্বদের কাছে জানতে পারবেন। কারণ হচ্ছে আমরা স্পষ্ট ক্লিয়ার, এই তাপসবাবু ভোটে লড়াই করছে, তাপসবাবুর আয় ব্যয়ের টোটাল হিসাব আমাদের রাজ্য কমিটিতে জমা আছে। তাপসবাবু লড়াই করছেন আপনাদের মূল্যবান ভোট, জনগণের ভোট নিয়ে। পার্লামেন্টে গেলে প্রতি বছরে কিন্তু তাপসবাবুর আমরা হিসেব আমরা নেব। যদি দেখি আয়ের বহির্ভূত হিসাব হয়েছে তাপসবাবুকে কিন্তু তখন আমরা আমাদের দলে আর রাখবো না, বহিষ্কার করে দেবো। সুতরাং আমাদের দলে থাকতে গেলে স্বচ্ছতার সাথে থাকতে হবে। যদি কেউ ভালো না বাসে আমার দলে না থাকতে চাই, টাটা বাই বাই, কিন্তু দু আসলাম আমরা দলের মধ্যে রাখবো না। আমাদের ক্লিয়ার অ্যান্ড লাউড আমরা বলে দিই। থ্যাংক ইউ। না, পঞ্চায়েত ভোটে স্টেট ফোর্স দিয়ে যে নোংরামি করেছে রাজ্য সরকার সেটা আমরা ভুলে যাচ্ছি না। তবে আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি, যে সমস্ত বুথগুলোতে র্যাগিং হয়েছিল সেই সমস্ত বুথগুলোতে মায়েরা যাতে সুইচটা, বাপেরা যাতে সুইচটা প্রেসটা জোরে করতে দাবাতে পারে তার ব্যবস্থা আমরা করে দেবো। সেই সমস্ত বুথের লিস্ট হচ্ছে, আমরা ইসিআইকে স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছি। ইসিআই দায়িত্ব হবে পরে শান্তিপূর্ণ ভোট করানোর, সেন্ট্রাল ফোর্স থাকবে। আশা করছি কোনো রকম অন্যায় হবে না।
থ্যাংক ইউ ভাই। ভাই এই মাঠের গেটটা একটু বন্ধ করে দেবেন, আমাদের ভলেন্টিয়ার্স যারা আছেন মাঠের গেটটা একটু বন্ধ করে দেবেন।